একটি স্বাধীন দেশের জন্ম আসলে কিভাবে হয়? শুধু কি একটা মানচিত্র আর একটা পতাকা দিয়ে? একদমই না। এর পেছনে থাকে দীর্ঘ সংগ্রাম, রক্তপাত আর মানুষের অদম্য ইচ্ছাশক্তি। আজকের এই আয়োজনে আমরা ঠিক এটাই খতিয়ে দেখব। ৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক প্রেক্ষাপট, কিভাবে সম্পূর্ণ নিরস্ত্র একটা জাতি মাত্র ৯ মাসের মধ্যে একটা অত্যাধুনিক সামরিক বাহিনীকে হারিয়ে নিজেদের স্বাধীনতা ছিনিয়ে আনল। চলুন সেই পুরো মেকানিজমটা আজ ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। আচ্ছা, মূল আলোচনায় ঢোকার আগে এই কথাগুলো একবার শোনা যাক। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৯৭১ সালে ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া এই ঐতিহাসিক ডাক কিন্তু শুধু কয়েকটা শব্দ ছিল না, এটা ছিল গোটা একটা জাতির জন্য স্পষ্ট দিক নির্দেশনা। সেই মুহূর্তে পরিস্থিতি ঠিক কতটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে এমন একটা ডাক দেয়া যায়, ভাবুন তো। এখান থেকে মূলত একটা স্বাধীন দেশের স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়। আজকের এই পুরো বিষয়টাকে আমরা কয়েকটা ধাপে ভাগ করে নেব। ১. যুদ্ধের পূর্ব প্রস্তুতি। ২. অপারেশন সার্চলাইট। ৩. স্বাধীনতার ঘোষণা। ৪. জনতার সশস্ত্র সংগ্রাম। ৫. গণমাধ্যমের ভূমিকা এবং সবশেষে মুজিবনগর সরকার গঠন। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, যুদ্ধের পূর্ব প্রস্তুতি। দেখুন, একটা যুদ্ধ তো আর হুট করে একদিন সকালে শুরু হয়ে যায় না, তাই না? এর পেছনে থাকে দীর্ঘদিনের বঞ্চনা। ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও যখন গণতান্ত্রিক রায়কে তোয়াক্কা করা হলো না, মূলত তখনই এই সংঘাতের বীজ বোনা হয়ে যায়। ঘটনাগুলো কিভাবে অবিশ্বাস্য দ্রুততায় খারাপের দিকে যাচ্ছিল তা খেয়াল করুন। ১ মার্চ হঠাৎ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত, প্রতিবাদে মানুষের ফুঁসে ওঠা। এরপর ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ। ১৫ থেকে ২৪শে মার্চ চলল ক্ষমতা হস্তান্তরের নামে এক ব্যর্থ আলোচনা। আর ঠিক তারপরই ২৫শে মার্চ রাতে শুরু হয় ইতিহাসের সেই নৃশংসতম সামরিক অভিযান। চলে আসছি দ্বিতীয় পর্বে, অপারেশন সার্চলাইট এবং গণহত্যা। ২৫শে মার্চ মধ্যরাত, মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত অন্ধকার আর ট্র্যাজিক একটা অধ্যায়। পাকিস্তানি সামরিক বাহিনীর সেই অভিযানের সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট। তাদের টার্গেট কি ছিল জানেন? নিরস্ত্র বেসামরিক সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, সব জায়গায় ঘুমন্ত মানুষের উপর ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা। আক্ষরিক অর্থেই পুরো শহর এক রাতের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। আর এই সংখ্যাটা দেখুন, ৩০ লক্ষ। এটা শুধু একটা পরিসংখ্যান নয়, ইতিহাস বলছে দীর্ঘ ৯ মাসের এই মুক্তিযুদ্ধে প্রায় ৩০ লাখ মানুষ শহীদ হন। এই বিশাল আত্মত্যাগের কথা একবার চিন্তা করুন। এই প্রাণের বিনিময়ে কিন্তু চূড়ান্ত বিজয় এসেছিল। এবার আমাদের তৃতীয় পর্ব, স্বাধীনতার ঘোষণা ও প্রাথমিক প্রতিরোধ। ২৫শে মার্চে সেই নারকীয় হত্যাযজ্ঞের পর কিন্তু বাঙালি স্তব্ধ হয়ে বসে থাকেনি। আগ্রাসনের ঠিক পরপরই যে তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা আসে, সেটাই ছিল স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা। চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাটি তৎকালীন ইপিআরের ট্রান্সমিটারের মাধ্যমে প্রচার করা হয়। পরে ২৬ ও ২৭শে মার্চ মেজর জিয়াউর রহমান সহ আরও অনেকের মাধ্যমে এই ঘোষণা সারা দেশে, এমনকি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মানুষের মনে এটা যে কী বিশাল অনুপ্রেরণা জুগিয়েছিল তা বলে বোঝানো কঠিন। আর প্রাথমিক প্রতিরোধটা কতটা স্বতঃস্ফূর্ত ছিল ভাবলে অবাক হতে হয়। ভারী ট্যাঙ্ক আর কামানের সামনে পুলিশ, এপিআর, ছাত্র আর সাধারণ মানুষ কিভাবে দাঁড়ালো। হাতে সামান্য ৩০৩ রাইফেল, রাস্তায় কাটাগাছের গুঁড়ি আর পুরনো গাড়ি দিয়ে বানানো ব্যারিকেড। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই অসীম সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছিলেন তারা। আমরা পৌঁছে গেছি চতুর্থ পর্বে, জনতার সশস্ত্র সংগ্রাম। এই জায়গাটা আমার কাছে সবচেয়ে মুগ্ধকর লাগে। কিভাবে সাধারণ খেটে খাওয়া মানুষ, ছাত্র, পেশাজীবী সবাই এক হয়ে একটা দুর্ধর্ষ গেরিলা বাহিনী মানে মুক্তিবাহিনীতে পরিণত হল। এটাকে কেন আক্ষরিক অর্থেই জনযুদ্ধ বলা হয় তার চমৎকার প্রমাণ হল এই বিষয়গুলো। দলে দলে ছাত্ররা বর্ডার পেরিয়ে ট্রেনিং নিচ্ছে, কৃষকরা দিনে মাঠে কাজ করে রাতে অস্ত্র হাতে যুদ্ধে যাচ্ছে, নারীরা জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্র পাচার করছেন, আহতদের সেবা করছেন, এমনকি শিল্পী থেকে শুরু করে পেশাজীবীরা সবাই নিজেদের জায়গা থেকে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।
মুক্তিযুদ্ধে নারীদের অবদান তো ভাষায় প্রকাশ করার মতো নয়। চরম পাশবিক নির্যাতন সহ্য করেও তারা অসীম ত্যাগ স্বীকার করেছেন। বঙ্গবন্ধু তাদের এই ত্যাগের স্বীকৃতি হিসাবে বীরাঙ্গনা বা বীর নারী উপাধি দিয়েছিলেন। আর শুধু কি তাই, অনেক নারী কিন্তু সরাসরি রণাঙ্গনেও যুদ্ধ করেছেন। কুড়িগ্রামের তারামন বেবির কথাই ধরুন না, যিনি সম্মুখ সমরে অংশ নিয়ে অসাধারণ সাহসের প্রমাণ দিয়েছিলেন। আর ঠিক এভাবেই একদম সাধারণ মানুষ হয়ে উঠেছিল এই যুদ্ধের মূল চালিকা শক্তি। এই যে গ্রামের কৃষকরা, তারা শুধু অস্ত্রই ধরেননি, মুক্তিযোদ্ধাদের খাইয়েছেন, বাড়িতে লুকিয়ে রেখেছেন, এমনকি পাকিস্তানি বাহিনীর খবর এনে দিয়ে গোয়েন্দার কাজও করেছেন। সাধারণ মানুষের এই সর্বাত্মক সাপোর্ট ছাড়া এত বড় একটা যুদ্ধে জয়লাভ করা কিন্তু কোনোভাবেই সম্ভব ছিল না। পর্ব ৫, গণমাধ্যমের ভূমিকা। একটা যুদ্ধ কিন্তু শুধু ময়দানে অস্ত্র দিয়ে জেতা যায় না, এর জন্য মানসিক জোর আর তথ্যের প্রবাহ ভীষণ জরুরি। গণমাধ্যম কিভাবে একটা মনস্তাত্ত্বিক ফ্রন্টলাইন তৈরি করেছিল শুনলে অবাক হবেন। কালুরঘাট কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ার পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি করল জানেন? তারা মাত্র ১ কিলোওয়াটের একটা শর্টওয়েভ ট্রান্সমিটার একটা ট্রাকে বসিয়ে নিল। তারপর শত্রুর চোখ এড়িয়ে দুর্গম পাহাড়ি এলাকায় ঘুরে ঘুরে সম্প্রচার চালাতে লাগল। ভাবা যায়, চলন্ত ট্রাক থেকে আশা জাগানো এই খবরগুলো মানুষের জন্য কত বড় একটা ভরসা ছিল। শুধু বেতার না, মুদ্রিত পত্রিকাগুলোর প্রভাবও ছিল বিশাল। রণাঙ্গন বা জয় বাংলার মতো পত্রিকাগুলোর রণাঙ্গনের আসল খবর মানুষের কাছে পৌঁছে দিত। আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চরমপত্র নামক ব্যঙ্গাত্মক অনুষ্ঠানটির কথা তো না বললেই নয়। অসম্ভব জনপ্রিয় এই অনুষ্ঠানটি একদিকে যেমন পাকিস্তানি সেনাদের মনোবল একেবারে ভেঙে চুরমার করে দিচ্ছিল, অন্যদিকে বাঙালি যোদ্ধাদের যোগাচ্ছিল বিপুল মানসিক শক্তি। আমাদের শেষ পর্ব, মুজিবনগর সরকার গঠন। দেখুন, এতক্ষণ আমরা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধের কথা জানলাম, কিন্তু এত বড় একটা যুদ্ধ পরিচালনার জন্য তো একটা প্রাতিষ্ঠানিক কাঠামো লাগবে, তাই না? ঠিক এখানে মুজিবনগর সরকারের গুরুত্ব। ৭১ সালের ১০ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র রচিত হয়, যা এই সংগ্রামকে একটা আইনি ভিত্তি দেয়। এরপর ১৭ই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায়, যাকে পরে মুজিবনগর নাম দেওয়া হয়, সেখানেই সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এর ফলে বিশ্ববাসীর সামনে আমাদের স্বাধীনতার সংগ্রাম একটা শক্ত রাজনৈতিক বৈধতা পেয়ে যায়। আমবাগানের ভেতরের সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটা ছিল এক কথায় ঐতিহাসিক। দেশি বিদেশি সাংবাদিকদের সামনে এই সরকার আত্মপ্রকাশ করে এবং পুরো দেশকে ১১টি সেক্টরে ভাগ করে। এর ফলে কিন্তু মুক্তিযুদ্ধের একটা সুশৃঙ্খল চেইন অফ কমান্ড তৈরি হয়েছিল। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল এই সরকারের সুদক্ষ নেতৃত্ব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করা হয়, কিন্তু তিনি পাকিস্তানে বন্দী থাকায় সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের দক্ষ পরিচালনা আর প্রধান সেনাপতি কর্নেল এম.এ.জি. ওসমানীর সামরিক নেতৃত্বে মুক্তিবাহিনী একেবারে একটা সুসংগঠিত ফোর্সে পরিণত হয়েছিল। এবং অবশেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আসে সেই বহুকাঙ্ক্ষিত দিন। রাজনৈতিক প্রজ্ঞা, আন্তর্জাতিক কূটনীতি আর সাধারণ মানুষের সশস্ত্র সংগ্রামের এক অনন্য সমন্বয়ের কাছে হার মানতে বাধ্য হয় পাকিস্তান। ৯৩,০০০ সৈন্য আত্মসমর্পণ করে, আর বিশ্ব মানচিত্রে জন্ম নেয় নতুন এক রাষ্ট্র, বাংলাদেশ। আজকের এই পুরো আলোচনা শেষে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটি সুসংগঠিত সরকারি কাঠামো আর লাখো সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আত্মত্যাগের এই অপূর্ব মেলবন্ধন ছাড়া কি এত দ্রুত একটা জাতির স্বাধীনতা অর্জন আসলেই সম্ভব ছিল? এই দুইয়ের নিখুঁত ভারসাম্য কিভাবে একটা অসম্ভবকে সম্ভব করেছিল, সেটা সত্যি ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। বিষয়টা নিয়ে একটু ভেবে দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি।